হ্যালো, আমার নাম রোহিত মণ্ডল। তো এই ভিডিওটা হচ্ছে যারা নিউট্রিশন নিয়ে ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক দেবে, মানে অ্যাকচুয়ালি যেটা 4th সেমিস্টার, তাদের জন্য ভিডিও। ঠিক আছে, তোমাদের আর ঠিকঠাক গুনতে গেলে আর মাত্র 85 দিন বাকি এক্সাম শুরু। ঠিক আছে, এই ভিডিওতে বা এর পরের যে ভিডিওগুলো হবে নিউট্রিশনের ভিডিও, সেগুলোতে আমি দুটো বইয়ের উপর মেইনলি ফোকাস করে পড়াবো। এটা হচ্ছে একটা হচ্ছে পারুলের পুষ্টিবিজ্ঞান, একটা হলো রায় ও মার্টিনের পুষ্টিবিজ্ঞান। এই দুটো বইতে কোথাও কোনোটা ভালো, কোথাও আরেকটা জিনিস অন্য বইতে ভালো, তো দুটো মিক্স করে সেইভাবে এগোবো। আর ক্লাস করার আগে সবার প্রথম যেটা দেখতে হবে, আমাদের স্টার্ট করার আগে সবার প্রথমে দেখো, সবাই নোটিফিকেশান প্যানেল নামার পর এখানে দেখবে যে একটা ডু নট ডিস্টার্ব বলে একটা অপশন আছে। সেই অপশানটা সবাই এনাবেল করে রাখবে, অন করে রাখবে, যাতে করে ক্লাসের চলাকালীন কোনো রকম ডিস্ট্র্যাকশান না থাকে। ঠিক আছে, আর যেহেতু আমাদের অ্যাটলিস্ট আমার উদ্দেশ্য নাম্বার পাওয়াটা না, বোঝাটা, যেটা এটা রিয়েল লাইফে ইউজ করা যাবে এই সাবজেক্টটা, তো এই সাবজেক্টটা ম্যাক্সিমামটা বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার যতটা সামর্থ্য আমি চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে নিজেদের ব্রেনটা অ্যাক্টিভ রাখার, যাতে করে সেটা তোমরা নিতে পারো এবং তার থেকে তোমরা নতুন কিছু ভাবতে পারো। ঠিক আছে, প্রথমে 2 মিনিট বুঝে নিলাম। সব থেকে মেইন কথা, টাইম হাতে নিয়ে বসবে। ভিডিও লম্বা হবে, একটা পেজে কখনো কখনো আধা ঘন্টাও চলে যেতে পারে, কিন্তু লাইন বাই লাইন আমরা পুরোপুরি বুঝে পড়ব, কোনো বাদ দেবো না, কোনো ফাঁকি দেবো না। ঠিক আছে, আর টেক্সট বই কেন ফোকাস করছি, কেন নোট বানাচ্ছি না, আমার মনে হয় টেক্সট বইতে পয়েন্ট টু পয়েন্ট কোনো বই কিছু থাকে, কোনো বইতে কিছু থাকে না, কিন্তু যেহেতু এই কারণে আমরা দুটো বই একসাথে ফোকাস করছি। ঠিক আছে, আমার দায়িত্ব হবে যে দুটো বইয়ের কোথা থেকে কোনটা পড়তে হবে সেটা। এরপর আমরা চলে যাই স্টার্ট ক্লাসের দিকে। ঠিক আছে, প্রথমে তোমাদের পরীক্ষা তো সবাই জানো 35 নম্বরে কত মার্কসের প্রশ্ন আছে, সেটা কি জানা আছে সবার? কত মার্কসের প্রশ্ন? মেইনলি তোমাদের 2 থাকবে, 2-এর কম আর কিছু থাকবে না, আর থাকবে হচ্ছে গিয়ে, আচ্ছা এই হচ্ছে বাদিকে রাখলাম রায় মার্টিনের পুষ্টিবিজ্ঞান, আর এদিকে এটা পারুল প্রকাশনীর। ঠিক আছে, এগোচ্ছি। কিছু জিনিস আমরা ওই যে বললাম যে কনসেপ্ট ক্লিয়ার রাখবো, সেই জন্য কিছু জিনিস এই দুটো বইতে থাকবে না, এমন জিনিসও যেগুলো বলবো যাতে করে বইয়ের জিনিসটা বুঝতে আরও সুবিধা হয়। ভিডিও আস্তে আস্তেই করার চেষ্টা করছি, কেননা যাদের আমি অফলাইনে পড়াই তারা বলে আমি খুব ফাস্ট কথা বলি, সেই কারণে আমি আস্তে আস্তেই বলার চেষ্টা করছি। কখনো ফাস্ট হয়ে গেলে স্পিডটা কমিয়ে নিও। চলো শুরু করি। এবার হচ্ছে নম্বর বিভাজন। পরীক্ষায় কী কী আছে? 2টো ইউনিট আছে। প্রথম ইউনিট ডায়েট নিয়ে, ডায়েট প্ল্যানিং নিয়ে, আর নেক্সট ইউনিট হচ্ছে নিউট্রিশন রিলেটেড বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আমরা লোককে সচেতন করা, বিভিন্ন আইন আছে, বিভিন্ন সংস্থা আছে, সেই সব নিয়ে পড়াশোনা 2টো ইউনিটে। ফার্স্ট ইউনিটে 3টে চ্যাপ্টার, আর সেকেন্ড ইউনিটে 4টে চ্যাপ্টার। যদি আমরা দেখি যে ফার্স্ট ইউনিটে হচ্ছে মেইন নিউট্রিশন রিলেটেড পার্টটা ম্যাক্সিমামটা হয়ে যাচ্ছে, তারপরে একটু এক্সট্রা জ্ঞানের জন্য আমাদের এই মানে রিয়েল লাইফে ইউজফুলের যেগুলো ব্যবহার করার জন্য যে জ্ঞানটুকু দরকার, সেটুকু আমরা সেকেন্ড ইউনিট থেকে পাবো। যেমন বিভিন্ন সংস্থার মাধ্যমে যাওয়া, সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্প থাকে, সেই সব জিনিসগুলো নিয়ে পড়বো। কিন্তু লাস্টের চ্যাপ্টারে একটা আছে যে নিউট্রিশনাল ভ্যালু অফ ফুডস, মানে পুষ্টি বিভিন্ন খাবার, এগুলো আমরা ক্লাস 11-এ এবং আগের চ্যাপ্টারেও কিছুটা পড়ে এসেছি, আগের 3টে সেমিস্টারে কিছুটা পড়ে এসেছি। তো ওটা নিয়ে অতটা, সেটা আবার পুরনো জিনিসের মতোই হয়ে যাবে। ঠিক আছে, তো 3টে চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট ইউনিটের 3টে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার কী আছে, যেটা আমরা এখন শুরু করবো, এটা হচ্ছে প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় মায়েদের এবং বাচ্চাদের যে কী কী পুষ্টি ফলো করতে হবে। ঠিক আছে, এর জন্য আমাদের কিছু বেসিক নলেজ থাকতে হবে স্টার্ট করার আগে, যেটা আমি বাইরে থেকে পারবো, এই বইতে পুরোপুরি নেই। ঠিক আছে, কিন্তু সেটার টপিক আছে, সেই টপিকটা জানতে গেলে তোমাদের এর আগের কিছু পেছনের গল্প জেনে নিতে হবে। ঠিক আছে, চলো আমি চলে যাচ্ছি
অন্য স্ক্রিনে চলে যাচ্ছি আমি। তাকে তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের হেডিংটা পড়ে দেখিয়ে দিই। এই যে দুটো বই পাশাপাশি রেখে দিলাম, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এখানেও সেম নাম রয়েছে, গর্ভবতী ও স্তন্যদায়িনী মায়ের জন্য পুষ্টি, আর এখানে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে পুষ্টি। এই লেখাগুলো আমি যাদের অলরেডি পড়িয়েছি অফলাইনে তাদের পড়ানোর সময়তেই হয়েছে, ঠিক আছে, মার্কিংগুলো। এদের তোমাদের হয়তো আমার পড়ানোর সময়টা সুবিধাও হবে, সময় কম লাগবে। এবার কথা হচ্ছে এখানে প্রথম জানতে হবে যে গর্ভাবস্থা প্রেগনেন্সি রিলেটেড তথ্যগুলো লাগবে, যেখানে এখানে পুরোপুরি ক্লিয়ার করা নেই, তবে স্টার্ট করছি আমরা, ঠিক আছে। এইটার মধ্যে না আলাদা করে, তো এই যে হচ্ছে স্ত্রীর দেহের জরায়ু বা ইংলিশে বলছি আমরা ইউটেরাস, যেখানে গর্ভধারণ হবে, যেখানে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হবে। তো এইখানের পার্টগুলো একটু দেখে নিই আমরা। এখানে এটার নাম হলো ইউটেরাস বা জরায়ু, এই পুরো পার্টটার নাম, ঠিক আছে। এই যে পুরো একদম পেশিভুল এই অঙ্গটার নাম জরায়ু বা ইউটেরাস। আর এর দুই সাইডে যে ডান দিকে বা দিকে দুটো টিউব বেরিয়ে যাচ্ছে, এই টিউব দুটোর নাম হলো ফ্যালোপিয়ান টিউব। এই দিকে বাদিকের একটা, এই ডান দিকে একটা ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউব দেখো এই পাশে দেখা যাচ্ছে, এখানে গিয়ে যুক্ত হয়েছে একটা নতুন অঙ্গের সাথে, এর নাম ডিম্বাশয় বা ইংলিশে বললে আমরা বলছি ওভারি, যেখান থেকে প্রতি মাসে একটা করে ডিম্বাণু, যদি জানুয়ারিতে এখান থেকে ডিম্বাণু উৎপন্ন, সাধারণ যে নিয়মটা, এবার এর আলাদা হতেই পারে, কিছু কিছু কমপ্লিকেশন হতেই পারে, কিন্তু সাধারণভাবে এই মাসে একটা যদি বাদিক থেকে বেরোয়, তাহলে নেক্সট মাসে ডান দিক থেকে একটা করে ডিম্বাণু বেরোবে। বেরিয়ে এই ডিম্বাণুটা কোথায়, এই ডিম্বাশয়টা যখন যুক্ত রয়েছে এটা লিগামেন্টের মাধ্যমে জরায়ুর সাথে, এবং এটা খুবই শক্তপোক্ত থাকে যাতে করে ওই অত ভারী একটা বাচ্চাটাকে ধরে রাখতে পারে, ঠিক আছে। এবার পার্টগুলো পড়ে নিই। এটা বলে দিলাম জরায়ু থেকে বেরোচ্ছে ফ্যালোপিয়ান টিউবের পর ডিম্বাশয়। এবার ফ্যালোপিয়ান টিউবের দেখো বিভিন্ন জায়গার স্ট্রাকচার বিভিন্ন রকম, পিছন দিক দিয়ে ঘুরিয়ে দিলে আমরা ভালো দেখতে পারবো। এই যে আঙুলের মতো জিনিসগুলো রয়েছে স্ট্রাকচারটা, এটার নাম ফিমব্রি। আর এই ফিমব্রিটা ঘুরে গিয়ে এখানে যে চওড়া জায়গাটা রয়েছে এটার নাম অ্যাম্পুলা। আর অ্যাম্পুলা থেকে এগিয়ে গিয়ে যেখানে জরায়ুর মধ্যে প্রবেশ করছে ফ্যালোপিয়ান টিউব যেখানে যে প্রবেশ করছে এটার নাম ইস্থমাস। তাহলে ইস্থমাস, ফ্যালোপিয়ান টিউবের কটা পার্ট, ইস্থমাস, অ্যাম্পুলা, ফিমব্রি কী হচ্ছে, প্রতি মাসে যখন ডিম্বাণু নিঃসরণ হচ্ছে তখন এ ক্যাচ করে অ্যাম্পুলাতে গিয়ে রাখছে, ঠিক আছে। অ্যাম্পুলাতে রাখলাম, এই পর্যন্ত থাকো। এবার একবার এর মধ্যে আসি যে ডিম্বাশয়ের মধ্যে দেখো, ডিম্বাশয় প্রতি মাসে এই একটা একটা করে ডিম্বাশয় গ্রোথ হয়ে ভেতরে যে ডিম্বাণুটা, যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ফেটে বেরিয়ে যায়, মানে কোষ প্রাচীরটা ফেটে নিউক্লিয়াসটা বেরিয়ে যায়। নিউক্লিয়াসটা ক্যাচ করে, যেটা 2N সিঙ্গেল এ নয়, মানে হ্যাপ্লয়েড কোষ, সেটা ফিমব্রিতে যায় এবং গিয়ে অ্যাম্পুলা থেকে ওয়েট করে শুক্রাণুর জন্য। আর এখানে দেখো বাকি যে কোষের যে বাকি অংশটা, সাইটোপ্লাজমটা, এটা কী হয়, জুড়ে গিয়ে এখানে তৈরি করে কর্পাস লিউটিয়াম। তোমরা ক্লাস 10-এর বইতে পড়েছো, কর্পাস লিউটিয়াম হরমোন ক্ষরণ করে, প্রজেস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে, এবং তারপর সেটা কর্পাস লিউটিয়াম বলছি কেন, হলুদ রঙ হয় তাই, ওটা তোমাদের সিলেবাসে নেই, এগোচ্ছি না আর। তো এটুকু জানিয়ে রাখি যে কর্পাস লিউটিয়াম হচ্ছে যেটা হরমোন তৈরি করছে, ঠিক আছে, ক্ষরণ করছে। এবার চলে যাই আমরা পুরোপুরি কোথায় দাঁড়িয়েছিলাম আমরা, যে এখানে এসে অ্যাম্পুলাতে এসে ডিম্বাণুটা অপেক্ষা করছে। এবার শুক্রাণু প্রবেশ করে ওর যে ফ্ল্যাজেলা রয়েছে, ফ্ল্যাজেলাম বলবো কারণ একটা করে থাকে, এই ফ্ল্যাজেলামের মাধ্যমে শুক্রাণু সেখানে সাঁতার কেটে পুরোপুরি যে ফার্স্ট শুক্রাণুটা এখানে পৌঁছাবে, সে গিয়ে এখানে ডিম্বাণুটাকে নিষেক করছে। শুক্রাণুর এন, ডিম্বাণুর এন দুটো যুক্ত হয়ে তৈরি হচ্ছে 2N বা জাইগোট। সেই জাইগোটটা পরে দেখাচ্ছি। জাইগোটটা অ্যাম্পুলাতে তৈরি হলো, অ্যাম্পুলা থেকে এবার এই জাইগোটটা 2N যে কোষটা সেটা ধাপে ধাপে বড় হবে, মানে সংখ্যায় বাড়াবে মাইটোসিসের মাধ্যমে, এবং ধীরে ধীরে
জরায়ুর মধ্যে নেমে আসবে। প্রথমে একটা কোষ ছিল 2n, সেখান থেকে হলো দুটো কোষ হবে, সেও 2n হবে দুটোই, যেহেতু মাইটোসিস 2n সেম থাকবে। 2n থেকে 2nই থাকলো। এবার দুটো থেকে 4টে কোষ, 4টে থেকে 8টা কোষ, 8টা থেকে 16টা, 16 থেকে 32টা, এরকম মাল্টিপ্লাই হতে থাকবে কোষের সংখ্যা এবং এগোতে থাকবে। এগিয়ে একসময় একটা কোষের একটা দলা বা ক্লাম তৈরি করলো। এই যে ধাপগুলো, বিভিন্ন ধাপের এর নাম রয়েছে, ঠিক আছে, যেটা আমরা এবার দেখছি। তাহলে নেমে আসলো কোথায়? জরায়ুতে নেমে আসলো। এবার জরায়ুর কিছু পার্ট আছে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, যে এই পার্টে না হলে যেটা টপিকটার নাম হচ্ছে গিয়ে একটোপিক প্রেগনেন্সির জন্য আমাদের এবার এই জিনিসটা জানতে হবে। তাহলে আমরা কি করছি, জরায়ুর অর্ধেক কেটে দিচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি যে ভিতরে কি হচ্ছে গল্প। তাহলে ওই পাশ থেকে হিসাব করি। তাহলে ওই যে এখান থেকে এই জরায়ুটাকে আমরা তাহলে অর্ধেক কাটলাম, কেটে দেখলাম ওই দেখো ওখান থেকে যে ইসমাস ওই দেখাচ্ছে, ইসমাসের এন্ট্রি ওই যে এখান থেকে এবার যে 8 বা 16 কোষের, 16 থেকে 32 কোষের একটা কোষের ক্লামটা বেরিয়ে আসলো এখানে। এবার জরায়ুর এখানে থাকলো। এবার জরায়ুর বিভিন্ন পার্ট রয়েছে, যেমন দেখি যে ভেতরের যে স্তরটা দেখতে পাচ্ছি পাতলা স্তর, এটার নাম এন্ডোমেট্রিয়াম। কি নাম? এন্ডোমেট্রিয়াম। আর এই মাঝের পুরো স্তরটাকে বলছি আমরা মায়োমেট্রিয়াম, মাঝের স্তরকে মায়োমেট্রিয়াম। বাইরের এবং বাইরের এই পাতলা স্তরটাকে বলছি আমরা পেরিমেট্রিয়াম। তাহলে বাইরে পেরিমেট্রিয়াম, মাঝে মায়োমেট্রিয়াম, ভেতরে এন্ডোমেট্রিয়াম। এটা গেল জরায়ুর বিভিন্ন স্তর। এবার জরায়ুর স্তর ছাড়া এবার বিভিন্ন পার্ট রয়েছে, বিভিন্ন অংশের নাম। যেমন এই অংশটুকুর নাম ফান্ডাস, এই উপরের পার্টটুকুর নাম, যদি আমরা এই পাশ থেকে দেখি, এই যে এই উপরের পার্টটুকুর নাম ফান্ডাস। দেখো এই জায়গাটা সব থেকে, এই জায়গাটা এখানে লেখা হচ্ছে ফান্ডাস। এই জায়গাটা দেখো সব থেকে পুরনো, সব থেকে শক্তিশালী জায়গা না, এই জায়গাটার নাম ফান্ডাস। কারণ বলছি ফান্ডা হওয়ার, এই জায়গাটার নাম বডি, এটা বডি। আর একদম নিচের পার্টটুকুর নাম সার্ভিক্স, পরের পার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই জায়গার যে পুরো সব থেকে পার্টটা, এটার কাজ হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই ওই যে ইয়েটা তৈরি হচ্ছে, ভ্রূণটা তৈরি হচ্ছে, বা যে 16 থেকে 32 যে কোষটা, যে ক্লামটা আছে, ওটা এইখানে এসে যুক্ত হওয়ার কথা, মায়ের দেহের সাথে এইখানে এসে যুক্ত হওয়ার কথা, কেননা এই জায়গাটা সব থেকে শক্তিশালী। এবার এই জায়গাটা ছাড়া, এই ফান্ডাস এলাকাটা ছাড়া যদি অন্য যে কোনো জায়গাতে, কোথা থেকে আসছিল, ও তো ফ্যালোপিয়ান টিউব হয়ে আসছিল, ফ্যালোপিয়ান টিউবের মধ্যেও বড় হতে পারতো, এগিয়ে না এসে আটকে যেতে পারতো। ওখানে বড় হলে কী হতো, আস্তে আস্তে বড় তো হতো, বড় হওয়া থামতো না, কিন্তু আস্তে আস্তে মায়েরও ক্ষতি হতে পারতো, এবং একটা সময় গিয়ে বড় হওয়া থেমে যেত, কারণ পাইপ ওখানে টিউবিং সিস্টেমতে রয়েছে, তো ওখানে আটকে গেলে ধীরে ধীরে ওই ভ্রূণটা মারা পড়তো। তাহলে এই যে ফান্ডাস ছাড়া অন্য যে কোনো জায়গাতে, সেটা এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হতে পারে, বা উপরের দিক নিচের দিকে নেমে গিয়ে ফিমব্রির জায়গাতে হতে পারে, বা এইখানে এসে নিচে কোথাও হতে পারে, এই সাইডে নিচের দিকে একদম সার্ভিক্সের কাছে। এই বাকি যে কোনো জায়গায় যদি ভ্রূণের যে রোপণ হয় বা ইমপ্ল্যান্টেশন বলি ইংলিশে, সেটাকে বলছি আমরা একটোপিক প্রেগনেন্সি। তার সেই ক্ষেত্রে ভ্রূণের মারা যাওয়ার চান্স থাকে, ঠিক আছে, যেটা আমরা ইউএসজির মাধ্যমে পরে চেক করে নিতে পারবো যে ঠিকঠাক আছে কিনা। এবার হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্টেশন কাকে বলছি। ইমপ্ল্যান্টেশন কী জিনিস? ইমপ্ল্যান্টেশন হলো এইখানে যে বিভিন্ন কোষের স্তরটা হলো, আচ্ছা তার আগে ওই ধাপটা বুঝিয়ে দিই, এই যে রেডি করে রেখেছি। এই যে প্রথমে এই যে ডিম্বাণু শুক্রাণুকে নিষেক করলো, জাইগোট তৈরি হলো, জাইগোটে এখন 2n, দেখো আগে সিঙ্গেল n ছিল, এখন 2n। তারপর একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে 4টে সেল। এই পদ্ধতিকে কী বলছি আমরা? এই যে 2 থেকে 4, 4 থেকে 8, এটাকে বলে ক্লিভেজ, মাইটোসিস কোষ বিভাজনের ক্লিভেজ। 4টে থেকে 8টা, 8টা থেকে
16টা এরকম ধাপে ধাপে 16 থেকে 32টা যে ধাপটা, সেটাকে আমরা বলি মরুলা দশা বা ব্লাস্টোমিয়ার বলছি এগুলোকে। আর ব্লাস্টোমিয়ারের পরে এগুলোকে বলছি মরুলা দশা। মরুলা দশার পরে কি বলছি? ব্লাস্টোসিস্ট। ভেঙে দিই একটু, লাগবে না তোমাদের, বলে দিই। সিস্ট শব্দের অর্থ ভেতরে খোলক টাইপের থাকবে, ঠিক আছে? ভেতরে ফাঁকা ফ্লুইড মানে জায়গা থাকে ফ্লুইড থাকার। তো এইখানে দেখো সেই বাইরে ভেতরের দিকে ফ্লুইড রয়েছে, মানে খোলক টাইপের রয়েছে, এই জন্য বলছি সিস্ট। বলে না সিস্ট হয় অনেকের। তো তার অর্থ যে একটা ফ্লুইড ফিল্ড বা লিকুইড ফিল্ড একটা আউটার কভারিং হলো একটা স্ট্রাকচার, সেটাকে বলছে সিস্ট। এখানে তাহলে সেই ব্লাস্টোসিস্ট বলছে। ব্লাস্টোমিয়ার থেকে মরুলা থেকে ব্লাস্টোসিস্ট। আর তারপরে এই সিস্টের মধ্যে এই নিচের যে কোষগুলো, এইগুলো ইনার সেল মাসগুলো আস্তে আস্তে স্ট্রাকচার নেয় ভেতরের দিকে। আর দুই সাইডে কি ক্যাভিটি তৈরি হয়, ক্যাভিটির দুদিকে অশ্বক্ষুরাকের মধ্যে ছড়িয়ে যায়। এই দশাকে বলছে গ্যাস্ট্রুলা। এবার এই দশার মধ্যে এই যে ভেতরের যে স্তরগুলো রয়েছে, এই যে যেটা বেগুনি কালার রয়েছে, এইগুলো আস্তে আস্তে, আর এই সাইডের পার্টটা আস্তে আস্তে এগিয়ে আসবে। এগিয়ে এসে কী হবে? আঙুলের মতো এরকম বা শিরার মধ্যে, যেমন একটা সিঙ্গেল একটা বীজ থেকে একটা চারা গাছ জন্মায়, আস্তে শিকড়গুলো মাটির মধ্যে এরকম ছড়িয়ে যায়, ঠিক সেরকমভাবে এই গ্যাস্ট্রুলা বলতে পারি, বা এটাকে এরপরে ধাপ আছে ট্রোফোব্লাস্টও বলতে পারি। তো সেইখান থেকে এই প্রজেকশন মতো এই বাইরের লেয়ারটা, এই লেয়ার থেকে প্রজেকশন মতো বেরিয়ে আসে, গিয়ে মায়ের দেহের, এটা লাগবে না, এই ফান্ডাস এরিয়াতে, যেটা স্বাভাবিক হওয়া উচিত, এই ফান্ডাস এরিয়াতে যে লেয়ার রয়েছে মায়ের দেহের এপিথেলিয়াম, তার সাথে যুক্ত হয়। এন্ডোথেলিয়াম বললো বেটার। তো যুক্ত হয়ে আস্তে আস্তে ওখানে যে রক্তজালক রয়েছে তার সাথে অ্যাঙ্কারিং করে নেয়। যে এই যে রক্তজালক এর সাথে অ্যাঙ্কারিং করে নেয়, তাহলে কী হবে? এখান থেকে রক্তের থেকে পুষ্টিদ্রব্য শোষণ করে ওই ভ্রূণকে সাপ্লাই করবে। এই যে অ্যাঙ্কারিং করলো, এই যে স্ট্রাকচারটা, এই যে হাতের মতো এরকম পুরো ক্যাপচার করে থাকে, সেটাকে বলে প্লাসেন্টা, ঠিক আছে? আর এই প্লাসেন্টা থেকে একটা টিউবিংয়ের মাধ্যমে, পাইপলাইনের মাধ্যমে ভ্রূণের দেহে যুক্ত থাকে। দেখো আমরা বইতে চলে যাই, এই ছবির কাজ হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এই ছবিটা মনে রাখবে যখন একটু প্রেগনেন্সি করবো তখন, ঠিক আছে? চলো এবার বইতে চলে যাই ধাপে ধাপে। চলো তাহলে চলে আসলাম বইতে। এবার আমরা বইটা, তোমরা আবারও বলছি, বইটা কিন্তু তোমরা লাইন বাই লাইন রিডিং করে, আমিও চেষ্টা করছি লাইন বাই লাইন রিডিং পড়ে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? কারণ বই রিডিং পড়লে যেরকমভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়, 10 বার করে মুখস্থ করার থেকে পরপর একবার মন দিয়ে রিডিং করলে আরও বেটার হবে। মুখস্থ কিছু জিনিস করতে যাবে, কিছু করার নেই, কিন্তু বুঝে নিলে কষ্ট কম এবং ভোলার চান্স কমে যাবে। চলো এগোই তাহলে। দুটো বইতে কী বলছে? এই বইতে যেমন ধাপে ধাপে বলেছে যে প্রথমে মৌলা, ব্লাস্টোসিস্ট, গ্যাস্ট্রুলা এগুলো গঠন হচ্ছে, তার জরায়ুপাত্রে প্রাচীরে রোপিত হচ্ছে, তাকে বলছে ইমপ্ল্যান্টেশন। জরায়ুতে ভ্রূণ রোপণ এবং পূর্ণাঙ্গ শিশুর ভূমিষ্ঠ হওয়ার মধ্যে ওই যে ইমপ্ল্যান্টেশনটা হলো, এবং সেখান থেকে পুরোপুরি যে শিশুর জন্ম হলো, বাচ্চার জন্ম হলো, এই যে টাইমটা, সেই টাইমটা মানুষের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর বিভিন্ন হয়, সেরকম মানুষের ক্ষেত্রে সেটা হলো 40 সপ্তাহ বলতে পারি আমরা। এটাকে আমরা বলতে পারি হাইলাইটার 40 সপ্তাহ বলতে পারি, 280 দিন বলতে পারি, বা 9 মাস 10 দিন বলতে পারি। বাংলা সিরিয়াল আর বাংলা সিনেমার মতো যে 10 মাস 10 দিন ডায়লগ দেয়, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তুই আমার এই প্রতিদান দিলি, তো এই সবের ওই কথাটাই কিন্তু ভুল। 10 মাস না, কথাটা হবে 9 মাস 10 দিন, কথাটা হবে 9 মাস 10 দিন, ঠিক আছে? এবার আসি নেক্সট কী বলছে। আচ্ছা, এই বইটা কী বলছে দেখিনি, ওইটাকে যে গঠন হচ্ছে যেটা, সেটা বলছে ভ্রূণ। আর কতদিন লাগছে সেটা, যে মাতৃগর্ভে বর্ধনশীল 3 থেকে 8 সপ্তাহের গর্ভস্থ অপত্যটিকে আমরা ভ্রূণ বলছি। যে ধাপে ধাপে যে 1 মাসের মধ্যে এইটুকু যে স্ট্রাকচার হচ্ছে, যে গেল 3 থেকে 8 সপ্তাহ, 3 থেকে 8 সপ্তাহ মধ্যে 1 মাস 2 মাস 8 সপ্তাহ, মানে এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এইখানে বলছি আমরা ভ্রূণ, ঠিক আছে? ফিটাস, প্রথমে বলছিলাম ভ্রূণ, এখন বলবো ফিটাস বা অপত্য, যখন স্ট্রাকচার বডির সামনে কিছুটা চলে এসেছে। গেল এখানেও সেম বলেছে 9 মাস 10 দিন 40 সপ্তাহ, এখানে অ্যাড করে এক্সট্রা কী বলেছে 280 দিনের কোনো হিসাবটা বলে রেখেছে। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা কি বলেছে দেখিনি একবার।
দেখো, গর্ভাবস্থার সম্পূর্ণ সময়কাল হলো এতদিন রজতচক্রের সর্বশেষ দিন থেকে শিশুর জন্মগ্রহণের মধ্যবর্তী সময়কালটিকে জেস্টেশন পিরিয়ড নামে পরিচিত। এখানে 280 দিন এখানেও অ্যাড করে দিয়েছে। আর এখানে কি বলছে, এখানে বলছে যে কী গেল, এই জরায়ুতে ভ্রূণের রোপণ এবং পূর্ণাঙ্গ শিশু ভূমিষ্ঠ হওয়ার মাঝে। তাহলে দুটো কথার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে বলছে কী গেল, হারিয়ে যাই মাঝে মধ্যে, হ্যাঁ, এখানে বলছে সর্বশেষ জেস্টেশন পিরিয়ড থেকে। দুটোর মধ্যে পার্থক্যতায় বলছি, ডিম্বাণু তৈরি হয়ে রজস্রাব আগের মাসে হয়ে গেল। তারপরে আরেকটা পাশের যে ডিম্বাশয়টা রয়েছে সেখান থেকে আবার একটা ডিম্বাণু রেডি হতে 14তম দিনে সেটা নিঃসরণ হচ্ছে। ঠিক আছে, 14তম দিনে নিঃসরণ হলে তখন ওটা কোথায় থাকছে, অ্যাম্পুলাতে ঘোরাঘুরি করছে, ফ্যালোপিয়ান টিউবের আমরা দেখেছি। তো এইখানে গেল 14 দিন। তাহলে লাস্ট যদি এই কথাটা যদি আমরা মানি যে রজতচক্রের সর্বশেষ দিন, ঠিক আছে, তাহলে লাস্ট দিন গেল 14 দিন। আচ্ছা, ছবি আঁকি, এই দিন কোথায় ফাঁকা জায়গা, হাইলাইটার, হ্যাঁ, এই দিন রজস্রাব হলো। সেখান থেকে 14 দিন পরে ডিম্বাণু নিঃসরণ হলো। তারপরে নিষেক হলো, দেখা গেলো 17 থেকে 18 দিনের নিষেক হলো। সেখান থেকে আবার 17 থেকে 18 দিনের নিষেক হলে সেখান থেকে ইমপ্ল্যান্টেশন হতে আরও কয়েকদিন লাগে, প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। তাহলে এখানে কদিন হয়ে গেল, প্রায় 14 দিন। তারপরে এখানে ধরো 5 থেকে 6 দিন, তারপরে 1 সপ্তাহ, প্রায় গড়ে সেই 4 সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে শেষ যে রজস্রাব হয়েছিল সেখান থেকে 4 সপ্তাহ পরে হচ্ছে কিন্তু ইমপ্ল্যান্টেশন। তাহলে এখানে কিন্তু প্রায় 1 মাস চলে যাচ্ছে যে লাস্ট রজস্রাব থেকে হিসাব করলে, বুঝতে পেরেছ? তাহলে এখানে যে কথাটা বলেছে যে হ্যাঁ, রজতচক্রের সর্বশেষ দিন থেকে হিসাব করলে। এবার এই রজতচক্রের সর্বশেষ দিন কার কথা বলছে? তাহলে এই যে লাস্ট যে 28 দিনে শেষ হচ্ছে না, এইটার কথা বলছে। আগের দিনের কথা হিসাব করলে হবে না। এখানে লাস্ট আগের রজতচক্র হয়ে গেল, রজস্রাব হয়ে গেল, 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হলো, 18 থেকে 20তম দিনে বা 16তম দিনে, বেটার ধরি 16 থেকে 16 দিন বা 17 দিনে নিষেক হলো। নিষেক থেকে আবার 1 সপ্তাহ মতো বা 8 দিন মতো লাগলো সেটাকে রোপণ হতে। তাহলে এই করতে করতে প্রায় 1 মাস হয়ে গেল। এবার এখানে তাহলে এখানে তো 28 দিনে শেষ হয়ে যাচ্ছে। এখানে আবার যদি নিষেক না হতো, এটা বলিনি, নিষেক না হতো তাহলে কিন্তু অ্যাম্পুলা থেকে শুধু ডিম্বাণুটা একাটা বেরিয়ে যেত। আর এই সময় জরায়ু কী হয়, রেডি হয় যে বাচ্চাটাকে তো ভ্রূণটাকে ইমপ্ল্যান্ট হবে, তো সেই জন্য ও আরও মোটা হয়ে যায়। আর যদি না নিষেক না হয় তখন ও আবার সেই সমস্ত যে এক্সট্রা লেয়ারগুলো গেইন করে সেগুলো খসে পড়ে যায়, এবং তার জন্যই রজস্রাবটা হচ্ছে। রক্ত এবং এক্সট্রা খসে পড়লে রক্ত, যে কী বলে, শিরাগুলো যেগুলো এক্সপোজ হয়ে আছে সেখান থেকে রক্ত পড়ছে। ঠিক আছে, তাহলে এই করতে করতে 28 দিন হয়ে গেল। তাহলে এইটার থেকে তারপর 280 দিন কাউন্ট হবে বা 40 সপ্তাহ কাউন্ট হবে। এইটার শেষ রজতচক্র। এখানে রজতচক্র কথাটা হিসাব করতে পারেন, এই দিনটা এখান থেকে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, সেম কথাই কী জিনিস এখানে, যে কী গেল, ইমপ্ল্যান্টেশন বা রোপণ। ঠিক আছে, গেল। এবার ধাপে ধাপে এগোই। এবার এই বইতে তেমন ধাপগুলো অতটা ভালো করে নেই। ঠিক আছে, পারুলটা এখন আমরা ইগনোর করব। পারুলটা ইগনোর করে আমরা এখন ফোকাস করব ইসের দিকে, কি বলে, রায় মার্টিনের দিকে। এবার দেখো 9 মাস 10 দিন, এটাকে 3 ভাগ করছে, 3 মাস 3 মাস 3 মাস। প্রথম 3 মাসে বলে প্রথম ত্রৈমাসিক, তারপর দ্বিতীয় ত্রৈমাসিক, তারপর তৃতীয় ত্রৈমাসিক। ইংলিশে বললো ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো আমি এখন থেকে যেহেতু ইংলিশ বলতে উচ্চারণ করতে সুবিধা হবে সেই কারণে বলছি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার করেই কথা বলবো। ফার্স্ট ট্রাইমেস্টার এই যে বলে দিয়েছে 1 থেকে 2 সপ্তাহ কাউন্ট করবে, 1 থেকে 12 সপ্তাহ, মানে প্রায় 2.5 মাস। তারপর 13 থেকে 25 সপ্তাহ
তাহলে এটা কথা হচ্ছে আড়াইয়ের পর থেকে প্রায় 6 মাস পর্যন্ত, ঠিক আছে, তৃতীয় সপ্তাহ। তাহলে আড়াই মাস, অলমোস্ট 3 মাস হচ্ছে না কমপ্লিট, আড়াই মাস হচ্ছে। তাহলে তারপরে হচ্ছে 6 মাস পর্যন্ত কাউন্ট করেছে, 6 মাস। তারপরে লাস্ট হচ্ছে ত্রৈমাসিক হচ্ছে কি 40 সপ্তাহ পর্যন্ত, 26 থেকে 40 একদম শেষ 9 মাস, 10 দিন হিসাব হয়ে যাচ্ছে এর মধ্যে। এবার আসি এই 3টে যে ধাপ, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টারে ভ্রূণ থেকে হচ্ছে গিয়ে ফিটাস হচ্ছে, সেই ভ্রূণকে ইংলিশে এমব্রায়ো বলি, এমব্রায়ো থেকে ফিটাস হচ্ছে, সেই ফিটাসগুলো ধাপে ধাপে মানুষের আকৃতি নিচ্ছে এবং বিভিন্ন দেহের অঙ্গ প্রত্যঙ্গের গঠন হচ্ছে। এই ধাপগুলো বিভিন্ন মাসে মাসে এগোচ্ছে। যেমন এই ধাপগুলো যদি এখানে আমরা এই যে পরপর সুন্দর করে লেখা রয়েছে, তাই দেখো 3 সপ্তাহ পর্যন্ত কী হচ্ছে, এই 2 সপ্তাহ পর্যন্ত হচ্ছে গিয়ে গ্ল্যাস্টুলা গঠন হলো, গ্ল্যাস্টুলা গঠন হওয়ার পর ওই যে ইমপ্ল্যান্টেশনটা হলো। তাহলে নিষেকের পর থেকে 24 ঘন্টার মধ্যে, তাহলে প্রথম সপ্তাহ নিষেকের, তাহলে 14তম দিনে, যদি 14তম দিনও আমরা কাউন্ট করি তাহলে হয়ে গেল 14তম দিনে ডিম্বাণু নিঃসরণ হলো। সেখান থেকে 1 সপ্তাহ কোথায় চলে যাচ্ছে, যদি 14তম দিনেও নিষেক হচ্ছে তাহলে 1 সপ্তাহ চলে যাচ্ছে আমাদের এই এন্ডোমেট্রিয়ামে জরায়ু পর্যন্ত যাচ্ছে, এই 6 থেকে 7 দিন পরে, ঠিক আছে। তাহলে ওখানে যাচ্ছে। আর তারপর দ্বিতীয় সপ্তাহ কী হচ্ছে, দ্বিতীয় সপ্তাহ হচ্ছে গিয়ে, আচ্ছা এটা পড়ে নিই, তোমরা পড়েও নিতে পারো নিজে। নিষেকের পর 24 ঘন্টা জাইগোটের ক্লিভেজ বলে দিয়েছি তোমাদের, রিপিট হচ্ছে এখন। প্রথমে মরুলা, তারপর 4 থেকে 5 দিন, তারপর 100টিরও বেশি হচ্ছে, 64 পরে দ্বিগুণ করলে কোথায় যাবে, 128 হয়ে যাবে। 100টিরও বেশি কোষযুক্ত ব্লাস্টোসিস্ট গঠিত হচ্ছে। তারপর ব্লাস্টোসিস্টটা নিচে নেমে আসছে, নিষেকের 6 থেকে 7 দিন পর ব্লাস্টোসিস্ট জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়, ঠিক আছে। এরপরে কী হচ্ছে, ব্লাস্টুলা 3টি প্রাথমিক জার্ম স্তরে, ব্লাস্টোসিস্ট বলেছে এখানে, অ্যাকচুয়ালি ব্লাস্টোসিস্ট রোপিত হয়ে যাওয়ার পর তারপর আস্তে আস্তে ট্রোফোব্লাস্ট এগুলো গঠন হচ্ছে, যেটা লেখা না থাকলে আমাদের লাগবে না, সমস্যা নেই। ব্লাস্টুলা 3টি প্রাথমিক জার্ম স্তরে ধাপে ধাপে ভাগ হয়ে যায়। প্রথম জার্ম স্তর, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথমের একদম বাইরেটাকে বলবো আমরা এক্টোডার্ম, তারপর একদম ভেতরটাকে বলবো এন্ডোডার্ম, তারপরে আস্তে আস্তে মাঝে তৈরি হয় মেসোডার্ম। প্রথমে একটো, তারপর এন্ডো, তারপর মাঝে একদম মাঝেরটা একদম লাস্টে তৈরি হয়, যেটা হচ্ছে মেসোডার্ম। 3টে স্তর তৈরি হলো। আর এই 3টে স্তর থেকে আমাদের বিভিন্ন অঙ্গ তৈরি হয় বিভিন্ন সময় ধাপে ধাপে। কোথায় গেলাম, হ্যাঁ, এক্টোডার্ম এন্ডোডার্ম হয়ে গেল, দ্বিতীয় সপ্তাহ কমপ্লিট, গ্যাস্ট্রুলা গঠন হয়ে গেল। এরপর তৃতীয় সপ্তাহে চলে আসি। তৃতীয় সপ্তাহে কী হচ্ছে, নোটোকর্ড আর নিউরাল টিউব হচ্ছে। নোটোকর্ড আর নিউরাল টিউব বলছে স্নায়ুতন্ত্রের ভিত তৈরি হচ্ছে, ঠিক আছে। নোটোকর্ড আর নিউরাল টিউব গঠন শুরু হলো। ক্লাস 9-এ পড়েছে নোটোকর্ড নার্ভ কর্ডের পার্থক্য ওখানে ছিল। আর যাদের নিউট্রিশনের সাথে বায়োলজি আছে তারা ভালো জানবে, আর ক্লাস 11-এ পড়ে এসেছে অলরেডি। মস্তিষ্ক ও সুষুম্নাগণের প্রথম অঙ্গ গঠন শুরু বলে দিয়েছি, যে ভিত্তি ওটায়। মস্তিষ্ক, মাথা, সুষুম্নাগণ কোথায়, পিঠের মেরুদণ্ডের মধ্যে থেকে যেটা থাকে, যেমন মাছের বড় কোনো রুই কাতলা মাছের মধ্যে যে মোটা যে হাড়ের মধ্যেও যেটা যে নরম থাকে, ওটাই অ্যাকচুয়ালি সুষুম্নাকাণ্ড। এটা ছিল, হ্যাঁ, এই সময়কালে থেকে সমগ্র গর্ভাবস্থার দেহে রজতচক্র বন্ধ থাকে। আচ্ছা, এই যে ইমপ্ল্যান্টেশন হয়ে গেল, তার মানে নেক্সট মাসে যদি আবার আরেকটা ডিম্বাশয় থেকে আরেকটা ডিম্বাণু তৈরি হয়, তাহলে তো একই জ্বরের মধ্যে দুটো হওয়ার চান্স বেড়ে যায় নিষেক হওয়ার। তো এটা বডি নর্মালি এড়িয়ে চলে, কখনো কখনো ইনকেস হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা পরিত হই, কী বলে, বা একটা ডিম্বাশয় থেকেও দুটো ডিম্বাণু উৎপন্ন হতে পারে, কখনো বিভিন্ন রকম কেস হতে পারে। যেমন যমজের ক্ষেত্রে হয়, ঠিক আছে, এক টাইপের যমজের ক্ষেত্রে, কখন কোনো কোনো টাইপ আবার আলাদা হয়। আসি তাহলে, নর্মালি কে রজতচক্র বন্ধ থাকে যতদিন না পর্যন্ত বাচ্চাটা মায়ের দুধের উপর ডিপেন্ডেন্ট করে থাকে, ততদিন পর্যন্ত বন্ধ থাকে অলমোস্ট। সেটা বাচ্চার জন্মের পরে প্রায় 6 মাস ধরে নেওয়া হয়, তো কারোর আগে পরে হয়ে যায়। ততদিন পর্যন্ত রজতচক্র পুরো বন্ধ, নতুন ডিম্বাণু উৎপাদন থেমে যাচ্ছে, সব হরমোন কাজ করছে, সব কাজ কী করাচ্ছে, হরমোন। চলো নেক্সট পেজে চলে যাই, ধাপে ধাপে সুন্দর করে দেওয়া আছে এই বইটাতে। এবার এরপরে কী বলছে, গর্ভাবস্থায়
এবার তৃতীয় সপ্তাহ হলো চতুর্থ সপ্তাহে চলেছে, মানে 1 মাস শেষ হবে। 1 মাসের মধ্যে তাহলে 1 মাস শেষে কী কী ঘটনা হয় একবারে আমি একসাথে একটু বলে নিই, তাহলে তোমাদের পড়ার সময় সুবিধা হবে। প্রথম দিকে যেটা রয়েছে একদম যেটা 1 মাসের মধ্যে শেষের দিকে কমপ্লিট হয়ে যাবে কী কী কাজ, হার্ট কমপ্লিট হয়ে যাবে এবং হৃদস্পন্দন শোনা যাবে, গেল। এবার হচ্ছে সেকেন্ড মাসে কী হবে, হাত পা এইগুলোর স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, হাত পায়ের স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, আঙুল ঠাঙুল এগুলোর স্ট্রাকচার তৈরি হয়ে যাবে সেকেন্ড মাস শেষের দিকে। সেকেন্ড মাসে পরে আসি এবার তৃতীয় মাসে, মানে থার্ড ট্রাইমেস্টার শেষের দিকে। সেখানে কী হবে, বা সেটা 12 সপ্তাহ বলতে পারি আমরা প্রায়, ফার্স্ট ট্রাইমেস্টার শেষের দিকে কী হবে, সেখানে মেজর যেসব বড় বড় অর্গান ছিল সেগুলো বা অঙ্গ ছিল সেগুলো গঠন হয়ে যাবে, সেগুলো গঠন এবার বৃদ্ধি হবে না অবশ্যই, কিন্তু গঠন হয়ে যাবে। এরপর যে হাত পা যেগুলো সেকেন্ড মাসে তৈরি হয়েছিল ওগুলো আরও সুস্পষ্ট হয়ে যাবে। ফার্স্ট ট্রাইমেস্টার গেল, 3 মাস গেল, 12 সপ্তাহ গেল। এবার চলে আসি আমরা পঞ্চম মাসে, মাঝখানে কিছুটা 2 মাস ছেড়ে দিলাম। ফিফথ মাসে কি আসলে কী হবে, বাচ্চার মধ্যে বা শিশুর মধ্যে বা ফিটাস বললো, বাচ্চা বলার থেকে আমরা বেটার একটা শব্দ ইউজ করি, ফিটাসের মধ্যে আমরা তখন প্রথম মুভমেন্ট দেখতে পারবো, যে নড়াচড়া করবে। সেই মুভমেন্ট প্রথম দেখতে পারবো কোন সময়, পঞ্চম মাসে। এটা ভালো একটা প্রশ্ন, পঞ্চম মাসে প্রথম নড়াচড়া আমরা দেখতে পাই, গেল। এরপরে হচ্ছে গিয়ে পঞ্চম মাস হয়ে গেল। এবার 6th মাস মানে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে কী হবে, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে হবে হচ্ছে কি বডিতে, শরীরের মধ্যে রোম দেখা যাবে এবং মাথায় চুলের আবির্ভাব হবে, চোখে এখানে পল্লব মানে চোখের যে পল্লব ভুরু এগুলো তৈরি হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6 সপ্তাহ আমরা 6 মাস বলতে পারি, 24 সপ্তাহ বলতে পারি সেকেন্ড ট্রাইমেস্টার শেষের দিকে। তাহলে কী কী তৈরি হলো, বডি রোমের দ্বারা কভার হয়ে গেল, চোখের এখানে আইলিড তৈরি হলো, আর এদিকে এই পর্যন্তই, ঠিক আছে। এই গেল আমাদের 6 মাসের হিসাব। আর 6 মাসের পরে তারপরে কী হবে, এই বডি অলরেডি তাহলে বডি পুরো রেডি। এবার আমাদের শুধু কী করতে হবে, ভ্রূণটাকে বা ফিটাসটাকে বড় করতে হবে। মানুষের মতো এখন পুরো রেডি, কিন্তু এখন বড় করতে হবে, প্রপার একটা সাইজ করতে হবে, 2.5 কেজি প্লাস, 2.5 থেকে 3.5 কেজি ধরা হয়। এই কারণে 6 মাসের পরেই 7 মাসে কী হয়, স্বাদ। যেহেতু এই সময়ে ফিটাসের একদম টপ গ্রোথের সময়, এই কারণে প্রচুর পুষ্টির প্রয়োজন। এই কারণে এত তো সবাইকে বোঝানো সম্ভব না, তো সায়েন্স এত বোঝানো, আগের কালে এত বোঝানো, সেই জন্য যারা বিজ্ঞ ব্যক্তি তারা বুদ্ধি করে কী করলে স্বাদ সিস্টেমে তৈরি করে, যাতে কোনো মাও যদি অপুষ্টির শিকার থাকে তাও যাতে এই স্বাদের মাধ্যমে বিভিন্ন বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ায় বা ভালো মন্দ খাওয়ায়। আর বাঙালি নিয়মে তো দেখেইছ যে একটা অনুষ্ঠান শুরু হলে 1 সপ্তাহ আগে শেষ হয় না। তো এই সময়ে মায়ের পুষ্টি পূরণ হয়ে যায় যদি কিছু ঘাটতি থেকে থাকে, এবং এর ফলে ফিটাসের গ্রোথও মেনটেন থাকে যদি আগেও কিছুটাও প্রবলেম হয়ে থাকতো, ঠিক আছে। এই কারণে 7 মাসে স্বাদ দেওয়ার একটা কারণ গেল। এরপরে আসি ধাপে ধাপে, এবার বইতে আসি, গল্প শুনে নিলে। এরপর 9 মাস 10 দিনে আস্তে আস্তে, আচ্ছা মাঝখানে একটা আছে মেল আর ফিমেল, পুরুষ মানে মেল ফিটাস আর ফিমেল ফিটাস, এইটার ডিফারেন্সিয়েশনও মাঝে হয়ে গেল। এবার আমরা লাইন বাই লাইন বইয়ের সাথে এগোই, এই বইটা থেকে আশা করি দেখতে পাচ্ছ ভালো করেই। হৃৎপিণ্ডের কথা বলে দিয়েছি, 4 সপ্তাহ বা প্রথম মাসের শেষের দিকে। আর অ্যাম্বিলিক্যাল কর্ড গঠিত। অ্যাম্বিলিক্যাল কর্ড কী জিনিস, সেটা হচ্ছে যে বললাম যে প্লাসেন্টা গিয়ে মায়ের দেহে আঁকড়ে ধরলো, আর কিন্তু সেই পাইপ লাইনটা যেটা বা টিউবিং সিস্টেমটা যেটা বাচ্চার দেহে আমাদের কোথায় বা ওই ফিটাসের নাভি থেকে যুক্ত হচ্ছে। দেখেছো কোনো সিনেমা ভিডিওতে বা ইউটিউবেও দেখতে পারো ইজিলি, যে নাভির সাথে একটা কিছু যুক্ত রয়েছে যেটা ফুলের মতো বা আরও বেটার প্রপার স্ট্রাকচারটা হয় যদি কেউ পদ্মপাতা দেখে থাকো, বা সেটা উল্টালে যেরকম একটা স্ট্রাকচার হয়, পিছনের দিকে শিরাগুলো ছড়িয়ে থাকে, সেই রকম হয়। ছবি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো, আগে একটু বুঝে নিই। তাহলে সেটাকে বলছি আমরা প্লাসেন্টা। এই প্লাসেন্টারও কিন্তু একটা কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে তো রক্ত পুষ্টি নিয়ে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে ফিটাসের মধ্যে প্রেরণ করা, এবং ফিটাসের থেকে রিজন পদার্থগুলো কিন্তু ফিরিয়ে আনা, ঠিক আছে। আর পুষ্টি পদার্থের মধ্যে কিন্তু অক্সিজেনও রয়েছে, ঠিক আছে। অক্সিজেন গ্যাস বলে যে পুষ্টি পদার্থ না, পুষ্টি পদার্থের মধ্যে অক্সিজেন পড়ছে, যা যা বেঁচে থাকার জন্য প্রয়োজন সব কিছু মা দেবে তার সন্তান। কিসের মাধ্যমে, প্লাসেন্টার মাধ্যমে,
যাবে কার মাধ্যমে? অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে। কোথায় গিয়ে যুক্ত হবে? নাভিরজ্জুর মাধ্যমে বা নাভি থেকে যুক্ত হবে। ঠিক আছে, গেল। এবার হচ্ছে কি ধাপে ধাপে এবার এগোই। পঞ্চম মাসে কী হচ্ছে? হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ গঠিত হয়ে যাচ্ছে, 1 মাস কমপ্লিট হলো। যকৃতে রক্তকণিকা উৎপন্ন হয়ে গেলো। কী কী? আরবিসি মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা উৎপাদন শুরু হয়ে গেল। লিম্ব বার্ড, কিন্তু এর আগে তাহলে রক্ত কোথায় তৈরি হয়েছিল? এখন তো দায়িত্ব নিল যকৃৎ, তাহলে যকৃতের আগে কে তৈরি করেছিল রক্ত? ততদিন তৈরি করছিল যে ইয়ক স্যাক, মানে যে যেমন ডিমের কুসুমায় সেরকম এই ভ্রূণের তো একটা নিউক্লিয়াস রয়েছে, মানে এইগুলো এটারও তো একটা নিউক্লিয়াস রয়েছে, সেটার দায়িত্ব ছিল এতদিন রক্তকণিকা তৈরি করা। তারপর যখন যকৃৎ প্রায় গঠন হয়ে গেল, সেই অবস্থায় বলেছি 2 মাসের শেষে সমস্ত মেজর অর্গান তৈরি যায়। তাহলে পঞ্চম সপ্তাহে মানে 1 মাস 1 সপ্তাহ নাগাদ যকৃৎ গঠন হয়ে যাচ্ছে, সে রক্তকণিকার গঠন করার দায়িত্ব নিয়ে নিল, উৎপাদন শুরু হয়ে গেল। আর লিম্ব বার্ড গঠিত হয়। লিম্ব বার্ড মানে ওই হাত পা, এগুলো লিম্ব বলে। আর হৃৎস্পন্দন শুরু হয় বলে দিয়েছি 1st মাসে। নেক্সট 6 সপ্তাহ কোথায়? 6 সপ্তাহে কী হচ্ছে? চোখ, কান, নাক এগুলো উৎপত্তি হয়ে গেল। আর 7ম থেকে 8ম সপ্তাহে মুখমণ্ডল গঠিত হলো, মুখে জিহ্বা। মোট কথা 2 মাসের মধ্যে মেজর অর্গান যা যা টুকটাক আছে সব কিছু স্ট্রাকচার নিয়ে নেবে। এই যে হাত পা গঠিত হয়, যেটা লিম্ব স্টার্ট হচ্ছে এইখানে 5ম সপ্তাহে, এখন 7 থেকে 8 সপ্তাহে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর প্রধানত অভ্যন্তরীণ অঙ্গের বৃদ্ধি হয়, যেটা আমি বললাম মেজর অর্গানগুলো কমপ্লিট হবে। চলে আসি এবার ফিটাল দশা। আগের দশাটার নাম কি ছিল? ভ্রূণ দশা। ভ্রূণ ও ফিটাসের পরিস্ফুরণ গেল। এতে নাম কোথায় গেল? দেখে নাও নামে কী দিয়েছে এখানে, ভ্রূণ দশা বা এমব্রায়োনিক স্টেজ। এখন হয়ে গেল ফিটাল দশা বা ফিটাল, এই যে ফিটাল দশা বা ফিটাস যেখানে গঠন শুরু হচ্ছে। তা এর পরের থেকে এবার কী হচ্ছে? ফিটাস আস্তে আস্তে বড় হচ্ছে ধাপে ধাপে, আর অন্যান্য কিছু যে রোম ঠোম এগুলো হবে দেখি। তাহলে 9 থেকে 12 সপ্তাহ মানে কতদিন হচ্ছে? পুরো 3rd মাসটা। ঠিক আছে, 3য় মাসটা কী হচ্ছে? অস্থি, পেশি, সমগ্র অঙ্গ এগুলো সম্পূর্ণভাবে গঠিত হচ্ছে। ফিটাসের মস্তক প্রায় অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন হয়। এই সময় মাথাটাই সব থেকে বড় হয়। এই বইতে ছবিটা দেওয়া আছে নাকি? এই বইতেও দেওয়া আছে, হ্যাঁ। এই অবস্থাতে মাথাটাই কিন্তু ম্যাক্সিমাম হয় সাইজ। দেখো বডি এইটুকু আর মাথাই অর্ধেক, সেটাই বলছে। আর ধীরে ধীরে পরে বডিটা বড় হয়, মাথা ওটুকুই থেকে যাচ্ছে। কোথায় গেল? হ্যাঁ, মস্তক অর্ধেক দৈর্ঘ্য সম্পন্ন হয়। হাত ও পায়ের আঙুলগুলি গঠিত হয়। ডিজিট যেটাকে বলছিলাম আমি তখন, লিম্ব অ্যান্ড ডিজিট যেটাকে বলছে, হাত পা এবং তার আঙুল। আর যৌন অঙ্গের গঠন সম্পূর্ণ হয় এইখানে। যৌন অঙ্গের গঠন তাহলে 9 থেকে 12 সপ্তাহে শুরু হয়ে গেল। আর ভুরু নাড়াচড়া শুরু হয়ে গেল, কিন্তু ভুরুতে কিন্তু এখনও ভ্রূণের নড়াচড়া যেটা বলছিলাম হচ্ছে গিয়ে 5ম মাসে কমপ্লিট হচ্ছে। এটা একটু কারেকশন হবে, ঠিক আছে? এটা কিন্তু ভ্রূণ নড়াচড়া 5th মাসে হয়, এটা কারেকশন হবে। এটা 5ম মাসে হয়, এটা তার মানে 3য় মাসের কথা বলছে, হবে না এটা, এটা 5ম মাসে হবে। আর ফিটাস এর দৈর্ঘ্য, হ্যাঁ এবার চলে আসি 13তম সপ্তাহে 13th উইক থেকে। ফিটাসের দৈর্ঘ্য প্রায় 18 সেন্টিমিটার, ওজন 100 গ্রাম হয়ে যায়। তাহলে দেহের তুলনায় মাথার আকার ছোটো হয় আস্তে আস্তে। দেহ বড় হচ্ছে, মাথা ছোট হচ্ছে না, কিন্তু ছোট হয়। যথাযথ স্থানে চোখ এবং কানের গঠন শুরু হয়। আর পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি হয়। ফিটাস পূর্ণাঙ্গ মানব শিশুর মতো গঠনযুক্ত হচ্ছে। তাহলে এই হচ্ছে 4 মাসের কথা হচ্ছে, 4র্থ মাস। এবং দ্রুত দেহতন্ত্রের বৃদ্ধি ঘটছে, বডি স্ট্রাকচার এগুলো সব বৃদ্ধি পাচ্ছে। এবার লাস্ট হচ্ছে 5th মাস। এবার 5ম মাসে কী হচ্ছে? এই সময় ফিটাসের ভ্রুতে চোখের পল্লব শুরু হয়, এগুলো বললাম 6 মাসে কমপ্লিট হচ্ছে। তাহলে 5th মাসে স্টার্ট হচ্ছে, তখন বললাম যে গেল। আর শরীরের রোমের আবির্ভাব হয়, আঙুলের নখের উৎপত্তি হয়। ফিটাসের বৃদ্ধি সামান্য ধীর গতিতে হয়, কিন্তু পায়ের দৈর্ঘ্য ধীরে ধীরে লম্বা পেতে থাকে, এই জন্য আস্তে আস্তে মাথার সাথে ব্যালেন্স হয়ে যায় পরে। এখানে বলছে ফিটাস ভার্নিক্স ক্যাসিওরসা, একে বলছে মৃত এপিথেলিয়াল কোষ ও তৈলগ্রন্থি এবং লানুগো পাতলা ফিটাল চুল দ্বারা দেহ আবৃত থাকে। অলরেডি বলা হয়ে গেছে, এটা শুধু নামটা তোমরা শিখলে। কি বলছে? ফিটাস ভার্নিক্স
ক্যাসিওসা, একে বলছে মৃত এপিথেলিয়াল কোষ ও তৈলগ্রন্থি এবং লানুগ দিয়ে, যেটা হচ্ছে পাতলা যে রোম দিয়ে, চুল দিয়ে, এগুলো প্রোফিটাসটা আবৃত থাকছে। এটা একটা কারণ। আমরা হয়তো এটাও বলতে পারি যে যেহেতু পূর্বপুরুষ থেকে আসছে, সেখান থেকে গায়ের সেই জন্য লোম আবির্ভাব হচ্ছে কিছুটা। হেকেলের সেই সম্ভবত সেই ছিল অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, যে ব্যক্তিজনী জাতিজনীর পুনরুদ্ধার করে, পুনরুদ্ধার না কি বলে, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবর্তন করে, এরকম কিছুটা ছিল ক্লাস 10-এ। এটা গেল। এরপর হচ্ছে ব্রাউন ফ্যাট সৃষ্টি হয়। ব্রাউন ফ্যাট খুব উপকারী। ব্রাউন ফ্যাট সৃষ্টি হয় যা তাপ উৎপন্ন করার উৎস হিসেবে কাজ করে। আর ফিটাস নড়াচড়া বৃদ্ধি পায় এবং মা তা অনুভব করতে পারে। এই যে 5ম সপ্তাহে ফিটাস এটা অনুভব করতে পারে, মানে বাচ্চার নড়াচড়া অনুভব করতে পারে। আর এখানে ভ্রূণ বলেছে যে 3য় সপ্তাহে বলেছিল ভ্রূণ নড়াচড়া শুরু করে, তো এইটার সাথে এইটা দুটো ম্যাচ করছে না, ঠিক আছে। ফার্স্ট অনুভব করতে পারে, এই জায়গাটাই ধরছি, ঠিক আছে। নেক্সট 5ম সপ্তাহ, প্রশ্ন আসলে বলে দেয় 5ম সপ্তাহ। এরপর কি আছে 21 থেকে 25 সপ্তাহ, মানে হচ্ছে গিয়ে 6th মান্থটা একদম দেহের আয়তনের সঙ্গে মস্তকের আয়তন সামঞ্জস্যপূর্ণ হয় এবং ব্যালেন্স হয়ে গেলে পা লম্বা হয়। আর ফিটাসের দৈর্ঘ্য 27 থেকে 35 সেন্টিমিটার হয় এবং ওজন হয় 550 থেকে 800 গ্রাম। এবার এই 6 মাসের ওজনটাকে আমাদের নিয়ে যেতে কোথায়, 2.5 কেজিতে, তাহলে প্রায় 5 গুণ বড় হতে হবে বাকি সময়টার মধ্যে। দেহের ত্বক গোলাপি বর্ণযুক্ত হয়, ঈষৎ কোঁচকানো হয়ে যায় আর চোখের পাতা খুলে যায় এই সময়। আর ফিটাসের তাহলে এই সময় দেখবে যে অনেক বাচ্চা যারা 6 মাসের জন্মায় তাদের দেখবে চোখের পাতাও খোলে না। কেননা চোখের পাতা খোলার সময় কখন, 6 মাস, তার আগে জন্ম হয়ে গেছে, পুরোপুরি খুলে পারে না। হ্যাঁ, ঈষৎ কোঁচকানো হয়ে যায়। আর ফিটাসের 24 সপ্তাহ মানে প্রায় 6 মাস বয়সে গর্ভপাতে আইনত নিষেধ, শেষ সীমার অন্তর। আচ্ছা, এটা বলে রাখি, পরে ভালো করে পাবো। যদি বিভিন্ন কারণে আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে, যদি তখন গর্ভপাতের প্রয়োজন হতে পারে, বা ওই ভ্রূণের মধ্যে কিছু রোগ থাকতে পারে যেগুলো আমরা একটা টেস্টের মাধ্যমে জেনে নেব। সেই টেস্টের নাম কি অ্যামনিওসেন্টেসিস। এই ভ্রূণের মধ্যে এই যে স্ট্রাকচারটা, এর মধ্যে ইঞ্জেকশন ঢুকিয়ে এখান থেকে লিকুইড নেব, অ্যামনিওটিক ফ্লুইড নেব। তার মধ্যে কী হচ্ছে, এই ভ্রূণের থেকে তো মৃত কোষও বেরিয়ে যাচ্ছে, যেটা এই লিকুইডের মধ্যে রয়েছে, সেটা তার মধ্যে পেয়ে যাবো স্যাম্পেলে। সেগুলো নিয়ে আমরা তার ডিএনএ বের করব। ডিএনএতে দেখবো যে রোগ সৃষ্টিকারী কোনো ডিএনএ আছে কি না, ঠিক আছে। আর এই ডিএনএ বের করছি মানে আমরা সেখান থেকে 22 + XY বা 44 + XY বা 44 + XX, যেটা হচ্ছে ফিমেল, আর আগেরটা ছিল XY হলে হয়ে যাচ্ছে মেল। তো হাইলাইট চেঞ্জ করি, তো কালার সিঙ্গেল কালার লাল, ঠিক আছে। 44 + XY হচ্ছে কি মেল, আর 44 + XX এটা হচ্ছে কি ফিমেল। তো এই অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে কিন্তু এটাও জানা যায় যে ওটা স্ত্রী, মানে মেল না ফিমেল ফিটাস। তো এইটার মাধ্যমে আগে কি হতো, এইভাবে জেনে নিয়ে এই কারণেই ভ্রূণ হত্যা করতে, এইভাবে জেনে নিয়ে ভ্রূণ হত্যা করতে, যদি মেয়ে সন্তান জন্মায় তাকে আগে থেকেই গর্ভপাত করে দিত। কিন্তু এখন অ্যামনিওসেন্টেসিস চলছে, কিন্তু এই ডেটাটা কিছু কিছু ক্ষেত্রে অ্যামনিওসেন্টেসিস করানো হবে, কেননা তা নাহলে তো জানা যাবে না যে বাচ্চাটার কোনো জেনেটিক রোগ রয়েছে কি না। তো সেটা করা হবে, কিন্তু এই ডেটাটা কখনোই বের করা হবে না যে সেটা পুরুষ নাকি স্ত্রী। তো এই কারণে ওভারঅল বলতে গেলে অ্যামনিওসেন্টেসিস এখন ব্যান ইন্ডিয়াতে এখন অ্যামনিওসেন্টেসিস ব্যান, কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে কাজে লাগতেই পারে ওই টেস্টের, মানে খুব বিশেষ যদি রেয়ার কোনো কেস থাকে তখন। যেমন মা বাবা অলরেডি অসুস্থ, মানে জেনেটিক রোগে আক্রান্ত জানা রয়েছে, তাহলে দেখতে হবে যে শিশু আক্রান্ত, সেই সময় আমাদের আইন মেনে পারমিশন নিয়ে তখন করতে হবে প্রপার গাইডেন্সে, যাতে করে তারা এটা জানতে না পারে যে মেল না ফিমেল। সেভাবে গেল। এটা বলছে অ্যামনিওসেন্টেসিস বলে ফেললাম। কি বলছিলাম, হ্যাঁ, এবার এই যে গর্ভপাতের টাইম আছে, সেই অনুযায়ী সরকার নিয়মও করে দিয়েছে যে প্রথম 3 মাসে আলাদা, পরের 3 মাসে আলাদা। প্রথম 3 মাসের ক্ষেত্রে করতে গেলে
একজন ডাক্তার হলে হয়ে যায়। আর লাস্টের দিকে এই যে সেকেন্ড 3 মাসে হলে, মানে সেকেন্ড ট্রাইমেস্টারের মধ্যে হলে 2জন ডাক্তারের পরামর্শ লাগে। এবং 6 মাস ক্রস করে গেলে তাহলে সেটা পুরোপুরি নিষিদ্ধ, কেননা তাতে মায়ের শরীরের ওপর খুবই, শরীর শুধুমাত্র শরীর না, পুরো শরীর, শারীরিক এবং মানসিক আঘাত পায় মা, সেই কারণে ওটা 6 মাসের পরে নিষিদ্ধ ভারতে। গেল, হ্যাঁ চলো 6 মাস হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে 6 মাসের পর থেকে, তাহলে এখানে আমরা বলেছি কিন্তু যে মেল ফিমেল রেডি হয়ে যায়, কিন্তু মেলের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যে শুক্রাশয় সেটা স্ক্রোটাম নামক থলির মধ্যে নামে না, সেটা পেটের মধ্যেই থেকে যায়। এটা ধরি পেটের মধ্যেই শুক্রাশয় দুটো থেকে যায়, স্ক্রোটাম নামক থলির মধ্যে নামে না। এই যে এখন পড়ছি আমরা, যে এটা হচ্ছে 7 মাস, যেটা বলছি 7 মাস, এটাকে হচ্ছে ফিটাসের দৈর্ঘ্য আরও বৃদ্ধি হবে, ওজন আরও বৃদ্ধি হবে, দেহের সঞ্চিত ফ্যাটের পরিমাণ বাড়ছে, ত্বকের কোঁচকানো ভাব কমে যাচ্ছে, ফ্যাট বাড়ছে তাহলে কোঁচকানো ভাব ফুলে উঠছে, মানে তাহলে কোঁচকানো ভাব কমে যাচ্ছে। আর 28 থেকে 32 সপ্তাহের মধ্যে পুরুষ ভ্রূণের দেহে থাকা, মানে উদরগহ্বরে থাকা শুক্রাশয় দুটি উদরগহ্বর থেকে নেমে উদরগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলিতে নেমে আসে। এখানে পুরো বডিতে ছিল, সেখানে থলির মধ্যে দুটো নেমে আসলো। যদি না আসতো তাহলে যে রোগ হতো তার নাম ক্রিপ্টারকিডিজম। তখন এর অর্থ এই যে এই শরীরের মধ্যে থাকলে শুক্রাশয় দুটো, সেই শিশুটি যখন পূর্ণাঙ্গ পুরো অ্যাডাল্ট হবে তখন সে শুক্রাণু উৎপাদন করতে পারবে না। কেন? কেননা শুক্রাণু উৎপাদন করতে গেলে শুক্রাশয়ের বডি টেম্পারেচার, যেটা আমরা অলমোস্ট ধরি কত, ওই 36 ডিগ্রির কাছাকাছি, 37 ডিগ্রি এরকম, সেটার থেকে 2 ডিগ্রি প্রায় কম হতে হয়, 2 থেকে 3 ডিগ্রি কম হতে হয়, যেটা বডি থেকে বাইরে আসলেই তখন পসিবল। তো বডির ভেতরে থাকলে এই টেম্পারেচার মেনটেন হবে না, সেই কারণে শুক্রাণু উৎপাদন করতে অক্ষম হবে শুক্রাশয় দুটি, যে রোগটার নাম ক্রিপ্টারকিডিজম। গেল, এটা যেমন নেই আমি তাও বলে দিলাম। এ হচ্ছে 30 থেকে, এবার হচ্ছে 8 মাসের কথা, সোজা কথা, বাড়তি কথা বললাম নেই। 8 মাসের কথা বলছে, কি বলছে, 3rd ট্রাইমেস্টারে চলছি আমরা, 8ম মাসে কী চলছে, ফিটাসের দৈর্ঘ্য আরও বড় হবে, ওয়েট আরও বড় হবে, প্রায় 2.5 কেজি কাছাকাছি চলে গেছে, ত্বক গোলাপি হলো, বর্ণ মসৃণ হলো, শিশু মাথার নিচের দিকে চলে আসে। তাহলে আগে এতক্ষণ দেখো, আগে ছিল উপরের দিকে মাথা, ঠিক আছে, যত নিচে, এবার যেই 8 মাসে আসলো এখনও উপরের দিকে, যেই 8 মাসে আসলো তখন মাথা চলে আসলো নিচের দিকে, ঠিক আছে, কেননা মাথা দিয়েই আগে জন্ম হবে, জন্মের সময় মাথাটা আগে থাকে। আর যদি না থাকে তখন আমরা চিট্টি বা রোবট দেখেছি তো সিনেমা, সবাই ওখানে দেখেছি তো, রোবট বা চিট্টিটা কী করে বাচ্চাটাকে ঘুরিয়ে দেয় যাতে করে মাথার নিচের দিকে থাকে। চলো, এটা হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে 38 সপ্তাহ, মানে 9 মাসের কথা হচ্ছে। শিশুর দৈর্ঘ্য প্রায় আরও বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে এখানে প্রায় 3.5 কেজি পর্যন্ত, অর্থাৎ কী বলেছি, 2.5 থেকে 3.5 কেজির মধ্যে হতে হবে সুস্থ শিশুর ওজন। শিশুর উদরের পরিধির মাথার আয়তনের তুলনায় বেশি হয়, উদরের পরিধি মাথার থেকে একটু বড় হয়। আর শিশু অ্যামনিওটিক তরল পান করে এবং মূত্র ত্যাগ করে। যে অ্যামনিওটিক ফ্লুইড যেটা বলছিলাম, যেখান থেকে টেস্ট হলে যে লিকুইডটা, এই ফ্লুইড তখন শিশুটা পান করছে এবং ওর মধ্যেই মূত্র ত্যাগ করছে, সব ওর মধ্যে হচ্ছে, ওই পুরো একদম পাউচ করা থাকে। যদি তোমরা ডিম ভাঙো, ডিমের ভেতরে একটা আলাদা লেয়ার থাকে না, ঠিক সেম ওই টাইপের একটা লেয়ার, এই যে ধরে নিতে পারি আমরা এইটাকে বলতে পারি সেরকম একটা লেয়ার। তাহলে এই লেয়ারের মধ্যে বাচ্চাটা সুরক্ষিত থাকছে। আর শিশুর জন্মের সময় এই লেয়ারটাই থাকে, সেটা পুরো ছিঁড়ে বেরিয়ে আসে। এবার লেয়ার যখন ছিঁড়ে যায় তাহলে ভেতরে অ্যামনিওটিক ফ্লুইড কী হবে, লিক হয়ে যাবে। সেই সময় যে তোমরা শুনতে হবে যে জল ভাঙা শব্দটা ব্যবহার করে, তার মানে অ্যামনিওটিক ফ্লুইড যে ফেটে গেছে, এর ফলে অ্যামনিওটিক যে পাউচটা সেটা ফেটে গেছে, তাই অ্যামনিওটিক ফ্লুইড লিক হচ্ছে, এটাকেই বলছে জল ভাঙা। শিশুর জন্মানোর প্রস্তুতি শুরু হয়ে যায়, আর 40 সপ্তাহে গর্ভধারণ শুরু হয় এবং শিশুর জন্ম হয়, ঠিক আছে। এবার এখানে আবার কিছু আমি অ্যাড করছি, কিছু একটা দেখানো বাকি, সেটা হচ্ছে গিয়ে প্লাসেন্টা দেখানো বাকি, দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে সেই প্লাসেন্টা বা অমরা যুক্ত হচ্ছে, সেখান থেকে বইতেই রয়েছে পারুলে, এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে
এই নাভিতে গিয়ে যুক্ত হচ্ছে। ঠিক আছে, গেল। এই হয়ে গেল বাচ্চার 9 মাস 10 দিন জেস্টেশনাল পিরিয়ডের গল্প। এবার এর পেছনে কিছু নিয়ম আছে, যে মায়ের বয়স কমপক্ষে 21 বছর হতে হবে। তাও আশেপাশে দেখতে পারে এটা মানে না, কিন্তু এটা কিন্তু বেআইনি। কেননা শুধু বেআইনি বলে তো না, এটা বাচ্চা এবং মায়ের দুজনের পক্ষেই ঠিক না। এটা মায়ের উপর ওভার প্রেশার এবং বাচ্চার জন্য অপুষ্টির কারণ হতে পারে। আর স্বাভাবিক ওজন 2.5 থেকে এখানে দেখো 2.5 গেল, সুস্থ মা পারে স্বাভাবিক ওজন সম্পন্ন, যেটা মিনিমাম 2.5 কেজি হয়, সেটা সেই সন্তানের জন্ম দিতে। একটোপিক প্রেগনেন্সি, এই যে একটোপিক প্রেগনেন্সি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি কেন হয়। যে ডিম্বাশয়ের গেল গর্ভাবস্থায় জরায়ু ছাড়া অন্য কোথাও যদি রোপিত হয়, তো যেমন সার্ভিক্সে হতে পারে বা ফ্যালোপিয়ান টিউবে হতে পারে, তখন তাকে বলছে একটোপিক প্রেগনেন্সি। যেমন এই যে ডিম্বনালী মানে কি, ফ্যালোপিয়ান টিউব। ডিম্বাশয় হতে পারে উল্টে পিছনের দিকে নেমে গিয়ে, উদরগহ্বর হতে পারে, পেটে চলে যেতে পারে, সার্ভিক্স হতে পারে, হয়ে গেছে। একে বলছে একটোপিক প্রেগনেন্সি। এখানে কি হয়, পূর্ণাঙ্গ শিশুতে পরিস্ফুরণ ঘটে না এবং ওই জায়গাতেই ভ্রূণটা মারা পড়ে, এই যে ভ্রূণের মৃত্যু ঘটে, এবং এই কারণে মায়েরও মৃত্যু ঘটতে পারে। আর কিছু বাকি যাচ্ছে। আর চলো গর্ভপাত বলে দিলাম একটু আগে। প্রথম 20 সপ্তাহ মানে হচ্ছে গিয়ে 5 মাস। 5 মাসের মধ্যে হতে গেলে যদি ভ্রূণের মৃত্যু ঘটে তখন তাকে বলছে গর্ভপাত। আর প্রায় 10 থেকে 20% মহিলায় এই গর্ভপাতের শিকার হয়। আর 80% গর্ভপাত প্রথম ত্রৈমাসিকেই ঘটে, প্রথম 3 মাসের মধ্যেই একসঙ্গে ঘটে যায়। আর চিকিৎসাগত পদ্ধতিতে মৃত ভ্রূণকে মায়ের থেকে বের করে আনা হয়। ঠিক আছে, একটা তো বললাম হচ্ছে গিয়ে আনওয়ান্টেড হলে আলাদা করে ভ্রূণটাকে মেরে বের করে নিয়ে আসবে, ভ্রূণটাকে গর্ভপাত করাবে। আর এটা কি ন্যাচারালি, অন্য কোনো কারণ হয়, ন্যাচারালি বলতে নিজে থেকে করেনি। ঠিক আছে, মায়ের। আর আচ্ছা, আরেকটা কথা, এই গর্ভপাত রিলেটেড সমস্ত সিদ্ধান্ত নেবে কে? শুধুমাত্র মা, আর কেউ না, আর কারোর কোনো অধিকার নেই। ঠিক আছে, এটা আইন বলে। দেখি এই বইতে কী কিছু ডেটা বলেছে, যেমন কী বলেছে দেখি। গর্ভাবস্থার সময়কাল হয়ে গেছে আমাদের, বোঝা গেছি। আর এখানে কী রয়েছে, আমরা প্লাসেন্টা, এখানে সেম জিনিস বলে দিয়েছে। প্লাসেন্টা থেকে ভ্রূণ নাভিরজ্জুতে পৌঁছায়, গল্প বলে দিয়েছে। এই যে প্লাসেন্টা সম্পর্কে আবার এখানে পাওয়ালে বেশ কিছু গল্প লেখা আছে। কী বললাম, প্লাসেন্টা হরমোন নিঃসরণ করে। কোন হরমোন নিঃসরণ করে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন তো নিঃসরণ করে, কিন্তু একটা মেইন হরমোন আছে যেটা শুধুমাত্র এই প্লাসেন্টাই ইস্ট্রোজেন প্রজেস্টেরন। দেখো ওদিকের আমরা ওখানে পড়ে আসলাম যে কর্পাস লিউটিয়াম, সেও ক্ষরণ করছে, কিন্তু প্লাসেন্টা থেকে যে একটা স্পেশাল হরমোন নিঃসরণ হয়, যেটা আর বডির কোনো পার্ট থেকে নিঃসৃত হয় না, সেটা হলো HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন। এই যে টেস্ট কিট হয় না, যে প্রেগনেন্সি টেস্ট কিট, এখানে ইউরিন দেয় বা মূত্র দেয়, সেখানে টেস্ট হয় যে গোলাপি দুটো দাগ দেখায়। তাহলে এইখানে টেস্ট কী হয়? টেস্ট হয় এই HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন, এই হরমোনের উপস্থিতি টেস্ট করা হয়। বা এই টেস্ট কিট ছাড়াও এমনি প্রপার ল্যাবেও যদি কেউ চেক করে, তখনই হরমোনের উপস্থিতি চেক করে, যেটা হচ্ছে গিয়ে গর্ভাবস্থার প্রমাণ। ঠিক আছে, এটা তখন কখন করিতে হবে? এটা কখন যাবে? ধরো নিষেক হলে কী পাবো না, একদম পুরোপুরি ভ্রূণটা রোপণ হবে। রোপণ হলে প্রপার একটা স্ট্রাকচার হবে অমরা বা প্লাসেন্টা গঠন হবে। প্লাসেন্টা সুগঠিত হওয়ার পর সেটা ম্যাচিওর হবে। ম্যাচিওর হওয়ার পর সেখান থেকে ক্ষরণ হবে HCG। তারপর টেস্ট কাজে লাগবে। ঠিক আছে, টেস্ট কিট কাজে লাগবে। তার আগে টেস্ট কিট নেগেটিভই দেখাবে, যে কোনো টেস্ট করলে USGতে হয়তো ধরা পড়তে পারে। গর্ভাবস্থার শেষে প্লাসেন্টার দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার হয় এবং ওজন হয় যে প্রায় 500 গ্রাম। আরেকটা জিনিস, শিশুর জন্মের পরে প্লাসেন্টা কিন্তু টেনে ছিঁড়ে ফেলতে হবে, ছিঁড়ে বাইরে নিয়ে আসতে হবে। শুনতে খুব প্যাথেটিক লাগলো, কিন্তু এটা করা প্রয়োজন মায়ের সুস্থতার জন্য। তা না হলে যদি বাচ্চার রক্ত অনেক ক্ষেত্রে যদি মায়ের দেহে চলে যায়, মায়ের দেহে বিভিন্ন রিয়াকশান হতে পারে এবং পরবর্তী বাচ্চার ক্ষেত্রেও অনেক প্রবলেম হতে পারে। সেটা আমাদের সিলেবাসে নেই, আমরা ওর মধ্যে যাবো না, শুধু জেনে রাখলাম। আর গর্ভাবস্থার 3য় সপ্তাহে আম্বিলিক্যাল কর্ড বা
আম্বিলিকাল কর্ড তৈরি হলে যেটা গঠন শুরু হয় এবং নবম সপ্তাহে কমপ্লিট হয়। নবম সপ্তাহ মানে হচ্ছে গিয়ে 2 মাসের পরে গিয়ে কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আর একটি শারীরবৃত্তের চাহিদাপূর্ণ অবস্থা হিসাবে গর্ভাবস্থার প্রাথমিক ধারণা জটিলতা। এবার কিছু গল্প রয়েছে। প্রথম গেল কী হয়, আচ্ছা এটা বলে নিই, অলরেডি বলে দিয়েছি তোমাদের। জরায়ুর প্রাচীর প্রথম ত্রৈমাসে গিয়ে জরায়ুর প্রাচীর ঘন হয় যাতে করে বাচ্চাটাকে ধরে রাখতে পারে, ফান্ডাস এলাকাটা মনে আছে তো। জরায়ুর আয়তনে প্রায় 10 গুণ বৃদ্ধি পায়, কেননা ছিল এইটুকু, সেখানে কত পুরো একটা বড় বাচ্চার মধ্যে থাকবে। প্লাসেন্টা তৈরি হয় আর জরায়ুর পেলভিক গহ্বরে অবস্থান করে। তখন আমরা স্ট্রাকচারে দেখে নিয়েছি। সেকেন্ড ট্রাইমেস্টারে জরায়ুতে পেলভিক, এটা মায়ের পরিবর্তন হচ্ছে কিন্তু, ঠিক আছে, মায়ের দিয়ে কী পরিবর্তন হচ্ছে। আর এখানে কি পড়েছিলাম, ভ্রূণের ফিটাসের পরিবর্তন এবং ভ্রূণ এবং ফিটাসের পরিবর্তন পড়েছিলাম এই বইতে। বইয়ের নাম কি, রায় মার্টিনে ভ্রূণ এবং ফিটাসের পরিবর্তন পড়েছিলাম। এখানে মায়ের দেহের পরিবর্তনগুলো দেখছি। সেকেন্ড ট্রাইমেস্টারে জরায়ুর পেলভিক গহ্বরের বাইরে বেরিয়ে আসে। আর জরায়ু থার্ড ট্রাইমেস্টারে কী হচ্ছে, জরায়ু সর্বোচ্চ আকারে পৌঁছাচ্ছে এবং প্রসবের জন্য প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এটা হয়ে গেল জরায়ুর আয়তন 10 ml থেকে 5 লিটার পৌঁছায়। ভাবতে হচ্ছে 10 ml মাত্র, সেখান থেকে 5 লিটার সাইজ হয়ে যাচ্ছে। তাহলে স্বাভাবিকের তুলনাতে 500 থেকে 1000 গুণ আয়তন ভেতরের বৃদ্ধি পাচ্ছে, ভেতরের দিকের। প্রথম ট্রাইমেস্টারে 10 গুণ, তার শেষ পর্যন্ত যেতে যেতে সেটা 500 থেকে 1000 গুণ হয়ে যাচ্ছে। জাস্ট আমরা একটা মুঠো করলে যেটুকু হবে সেটুকু হচ্ছে কি একটা জরায়ু, সেটাকে বড় করে ওর মধ্যে পুরো একটা বাচ্চা, ওর মধ্যে মানে একটা ভ্রূণের মধ্যে বড় হবে। তাহলে ভেবে না কত গুণ। তাই একটা ভালো জায়গা গেল, প্রায় শেষের পথে প্রায় 500 থেকে 1000 গুণে গিয়ে পৌঁছায়। অর্থাৎ বৃদ্ধির সময় জরায়ু থেকে প্রায় 70 গ্রাম থেকে জরায়ু গড়ে 70 গ্রাম ওয়েট থেকে প্রায় 1 কেজি 100 গ্রামে বা 1100 গ্রামে গিয়ে পৌঁছায়। আর এর জন্য প্রচুর পরিমাণ কী চাই, প্রোটিন চাই এবং ফোলেটের প্রয়োজন হয়। আর যদি না হয় তখন কী হবে, অপরিণত ধরে রাখতে পারে, জরায়ুর ক্ষমতা হবে না যে অত একটা ওয়েটের বাচ্চাকে ধরে রাখার, যদি সে নিজে প্রপার স্টেবল না হয়। এই কারণেই তো 20 থেকে 21 বছরের কথা বলছে, 21 বছর লিমিট করে দিচ্ছে, যাতে করে মা আগে রেডি হোক। আচ্ছা হয়ে গেল। হ্যাঁ, পূরণ না হলে সন্তান অপরিণত হয়ে যাবে এবং IUGR ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হবে, ভ্রূণ প্রপার বৃদ্ধি হবে না এবং কখনো সেটা ভ্রূণ মারাও যেতে পারে। আর কি রয়েছে এখানে, রক্তবাহ এবং এবার সব মায়ের পরিবর্তন পড়ছি। দেখো রায় মার্টিন কার কথা বলছে, এখানে এক্সট্রা ভ্রূণের গল্পের কথা বললো, কিন্তু সেটা পাউলে নেই। তাহলে আমাদের এই জন্য 2টা বই পড়তে হয়। আর মায়ের এখানে পরেও কিছু কিছু লেখা আছে, একেবারে নেই তা না, এই যে সুন্দর ধাপে ধাপে লেখা আছে, পড়ছি আমরা। আচ্ছা, তাহলে এখন আমি মায়ের দেহের পরিবর্তনগুলো, তাহলে ভ্রূণের পরিবর্তন রায় মার্টিনে ভালো দেওয়া আছে, মায়ের পরিবর্তন 2টো দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবার আসি হচ্ছে গিয়ে মায়ের পরিবর্তনে, যেটা আবার রায় মার্টিনে ফিরে আসছে। এটাকে সাইডে রাখছি, ছোটো একটু। হ্যাঁ, এবার পড়ছি হচ্ছে, আচ্ছা এখানে কিছু আছে গর্ভাবস্থায় বাহ্যিক কিছু উপসর্গ রয়েছে, যেমন মাসিকের অনুপস্থিতি আমরা পড়ে আসলাম, বমি ভাব হওয়া, ক্লান্তি, বারবার মূত্রত্যাগের প্রবণতা, কোষ্ঠকাঠিন্য বধ হচ্ছে, যেমন খাবারের প্রতি অনীহাভাব, তলপেটে খিঁচুনি, গালে বাদামি ছোপ চলে আসে, যার নাম হচ্ছে মেলাসমা বলি আমরা, এটা ভালো লক্ষ্য করা যায়। আর পেটের মধ্যে কালো কালো দাগ লাইন তৈরি হয়ে যায়, কেননা পেটটা তো বড় হচ্ছে, কারণ চামড়াগুলোর মধ্যে ফাটল তৈরি হচ্ছে, আর সেখানে আবার রিপেয়ার হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, খাঁজ 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 হয়ে যায়। গোড়ালি, হাত বা পায়ে জল জমে যায়, এটার কারণ পরে বলছি। ওজন বৃদ্ধি হয় আর ফুসফুসে চাপ বাড়ার কারণে শ্বাসকষ্টও হয়। তো এই পর্যন্ত রাখলাম মায়ের শারীরবৃত্তীয় পরিবর্তনটা, এরপরে আমরা পড়ছি, ঠিক আছে।
পরের ভিডিওতে।